হাই, গুড মর্নিং। তোমাদের ফিফথ সেমিস্টার অনার্সের ক্লাস কন্টিনিউ করবো আজকে। আহ, অর্থনৈতিক ইতিহাস উপনিবেশিক শাসনকালে আমরা পড়ছি। দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, আজকে 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ভারতবর্ষে আধুনিক শিল্পের বিকাশ কেমনভাবে হয়েছিল এবং ग्रोथ ऑफ मॉडर्न इंडस्ट्रीज इन इंडिया। ये आज का टॉपिक है। টপিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, পার্ট 1 পার্ট 2। এই কারণে পার্ট 1 এতে আমরা দেখব যে ভারতবর্ষের শিল্পগুলো ফেরত আসছে কেন, কিভাবে গড়ে উঠছে নতুন করে শিল্প। আচ্ছা, প্রথমে বলে নি, এটা কিন্তু এই পর্বটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগে ভারতবর্ষে শিল্পের বিকাশ ঘটেছিল এবং সেটা কিভাবে বিকাশ ঘটেছিল আজকের ক্লাসে অর্ধেকটা, আগামী নেক্সট ক্লাসে আমরা অর্ধেকটা আলোচনা। তো দুটো পার্টে ভাগ করবে। একটা পার্টে ভাগ করবো যে ভারতবর্ষের শিল্প কেন গড়ে উঠলো, কোন পরিস্থিতি ছিল, কি কি শিল্প গড়ে উঠেছিল। এবং এখন তোমাদের আমি প্রথমে জানিয়ে দিচ্ছি যে এই শিল্প উদ্যোগটা পুনরায় যে ভারতবর্ষের শিল্প গড়ে উঠেছিল তারা দুটো সিস্টেমের মাধ্যমে। একটা হচ্ছে ইউরোপ থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিলেন, ভারতবর্ষে শিল্প গড়ে তুলেছিলেন, কলকারখানা গড়ে তুলেছিলেন। আর একটা হচ্ছে ভারতীয়রাও করে তুলেছিলেন। তো আজকে আমরা ভারতীয়রা তা পড়বো না, আজকে পড়বো যে ইউরোপ থেকে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিলেন তারা কিভাবে আমাদের দেশে শিল্প গড়ে তুললেন, কি কি শিল্প গড়ে তুললেন, সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তোমাদের একটু মুখস্থ করতে হবে কারণ অনেক ডেটা আছে এই কোশ্চেনটার উত্তরের ক্ষেত্রে। এটা একটু মাথায় রাখ, সমস্ত বইয়েতে তোমরা পাবে। আমি জাস্ট আর একটু সহজ করে তোমাদের সামনে आज के उपस्थापन करছি। आज का जो टॉपिक है मैंने बता दिया पहले ही, ग्रोथ ऑफ मॉडर्न इंडस्ट्रीज इन इंडिया। इसका 2 हिस्सा में हम लोग पढ़ेंगे। पहला हिस्सा जो पढ़ेंगे बिफोर फर्स्ट वर्ल्ड वॉर 1914 हमारे देश में शिल्प स्थापना हुआ था, फिर से इंडस्ट्री आए थे और ये दोनों तरफ से आए थे। एक विदेशी जो कंपनी थे, मतलब जो इंडस्ट्रियलिस्ट थे, इंग्लैंड से आए थे, यूरोप से आए थे, वो उन लोगों ने किया था। और एक जो इंडस्ट्रियलिस्ट थे जो अपने हमारे भारत का थे। लेकिन आज का जो हम पढ़ेंगे वो जो बाहर से आए थे इंडस्ट्रियलिस्ट, वो हमारे देश में कैसा कंडीशन मिला उनको, किस किस शिल्प में उन लोगों ने इन्वेस्ट किए, कैसे इसका डेवलपमेंट हुआ, तो ये आज हम लोग डिस्कस करने वाले हैं। पार्ट 2 में हम लोग देखेंगे भारतीय लोग कैसे इंडस्ट्री फॉर्म किए थे। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আইনটার দ্বারা ভারতবর্ষে পুনরায় শিল্প স্থাপনের একটা উদ্যম শুরু হলো, সেটা নিয়ে প্রথমে আমি তোমাদের বলি। সেটা হচ্ছে 1833 সালের সনদ আইন। এবং এই সনদ আইনেতে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছিল, একটা সনদ আইনেতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব হারিয়েছিল। মানে চা ব্যবসাটা 1813 সালে পর্যন্ত ছিল। 3টে তো সনদ আইনে কথা বলেছিলাম, 1813, 1833, 1853। তো 1813-তে চা ছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো কিছু আর একচিটে করতে পারবে না বলা হয়েছিল। 1833 সালে চা ব্যবসার অধিকারটাকেও ওদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছিল ভারতীয় মার্কেট। কিন্তু ওই 1833 সালের চার্টার অ্যাক্টে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছিল। ওখানে বলা হয়েছিল, वहां पर कहा गया था कि भारत में अभी से क्या करेंगे, अंग्रेज के कोई भी अगर चाहे तो भारत में लैंड खरीद सकता है, वहां पर खेती बाड़ी भी कर सकता है, करवा सकता है। ভারতবর্ষে বসবাসও করতে পারবেন, জমি কিনে এবং চাষবাসও করতে পারবেন। এখন এই লটা হওয়ার পর ভারতবর্ষে যে ভূমি ছিল, যে জমি, তাতে করে সে জমি বিভিন্ন ক্ষেত্রে উর্বর, তো ধান চাষ বা গম চাষের জন্য উর্বর ছিলই। ভারতবর্ষের এই জমিটায় মানে যেটা ওরা লক্ষ্য করেছিল সেটা হচ্ছে যে কফি, চা, নীল, তারপরে ধরো কফি, চা, নীল, পাট, এইগুলো তারা চাষ করতে শুরু করলেন এবং ভারতবর্ষে এগুলো সবচেয়ে অর্থকরী ফসল। তাহলে 1813 সালের সনদে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে একটা নতুন ধরনের শিল্পের বিকাশ শুরু হতে লাগলো। আমরা আসছি পরে ডিটেলসে কি কোথায় কোথায় কি শিল্প গড়ে উঠেছে। আরেকটা যেটা হলো সেটা হচ্ছে 1853 সালের রেল লাইন যখন লর্ড ডালহৌসি ভারতবর্ষে বিছালেন, শুরু করলেন, তার ফলে যে এলাকা দিয়ে রেল লাইন গেল সেই এলাকাতে ইন্ডাস্ট্রি গড়ে উঠতে লাগলো।
অর্থাৎ এই দুটো বড় বড় ফ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রি গড়ার পিছনে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এখন আমরা দেখব যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বা ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কেন ভারতবর্ষে এলেন, কি কন্ডিশন পাচ্ছিলেন, তাদের হঠাৎ মাথাতে কি এলো যে ভারतवर्ष আবার চলো শিল্প স্থাপন করি, সেটা দেখ क्यों उनके दिमाग में क्यों आया भारत में फिर से इन्वेस्ट करना है। প্রথমটা হচ্ছে ভারতবর্ষে যে জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল সেটা হচ্ছে যে কম টাকাতে মজদুর পাচ্ছি, শ্রমিক, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে স্বল্প মূল্যে প্রচুর কাঁচামাল, ভারতবর্ষে তো প্রচুর কাঁচামাল। তিন নাম্বার, এবং পণ্যের চাহিদা অনুযায়ী যে ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো ছিল সেখানে তো চাহিদা ছিল, এমনকি ইউরোপেও তো চাহিদা ছিল। কারণ আমরা তো একটা কোয়েশ্চেন পড়তে গিয়ে দেখেছি যে ইংল্যান্ডের এবং ইউরোপের দেশগুলোতে ভারতবর্ষের যে কটন ইন্ডাস্ট্রি ছিল ভীষণ চাহিদা ছিল। তাহলে একটা শিল্প গড়ে তোলার জন্য কাঁচামাল দরকার, একটা জমি তোলার জন্য জমি দরকার, এবং সব থেকে বড় কথা কম পয়সার শ্রমিক দরকার। তাহলে কি হবে, ইন্ডাস্ট্রি ভালো করে গড়ে উঠবে। এগুলো ফেভারেবল কন্ডিশন ইস্ট इंडिया कंपनी যে সমস্ত इंडस्ट्रियलिस्ट ওরা পাচ্ছে। इन लोगों को मिल गया, कम पैसे में मजदूर मिला, लैंड मिला और कच्चा माल भी मिल गया और इसको बेचने के लिए मार्केट भी मिल गया। तो ऐसे स्वाभाविक है कि आना ही चाहिए, आना बनता है। তো দু নাম্বার হচ্ছে যে কলকারখানার জন্য ব্রিটেন থেকে যন্ত্রপাতি নিয়ে আসার সুবিধা। অর্থাৎ কলকারখানা তো ভারতবর্ষে করবেন, তার তো কলকারখানার পার্টস নিয়ে আসতে হবে যন্ত্রগুলো, এবং সেগুলো যখন আনা হচ্ছে না তার উপর কোনো কর নেওয়া হচ্ছে না, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্ট চলছে আমাদের দেশে। তো সেই জন্য সেগুলো আনা অত্যন্ত সহজ হয়ে পড়ছে। আর সব থেকে বড় কথা এজেন্সি ছিল ভারতবর্ষে যারা শিল্প স্থাপন করার জন্য উদ্যমী হয়ে উঠেছিলেন। তো সেই এজেন্সি হাউস আমাদের দেশে ছিল। আর আরেকটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে যখনই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তোলা হচ্ছে, बीमा सुविधा, इंश्योरेंस, तो इसका कारखाना का जो पार्ट्स, वो यंत्रांश का पार्ट्स भी सस्ते में लेके आ रहे थे इंग्लैंड से, क्योंकि उसके ऊपर टैक्स नहीं लग रहा था। दूसरी बात ये है उनको बीमा की सुविधा मिल रहे थे। और तीसरी बात ये है जो मैनेजिंग एजेंसी था वो एजेंसी हेल्प करने के लिए था, वो भी फेवरेबल कंडीशन बना। और তিন নাম্বার যেটা সুবিধাটার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা আমাদের দেশে ফেরত এসেছিলেন সেটা হচ্ছে যে ভারতবর্ষে শিল্প স্থাপন করার জন্য ব্যাংকগুলো থেকে কম সুদে লোন পাচ্ছি। ইংল্যান্ডে ব্যাংকগুলো থেকে ভারতবর্ষে इंडस्ट्री গড়ে তুলতে চায় তাহলে তাকে কম সুদে লোন দেওয়া হচ্ছে। तो इसको लोन मिल रहा था कम सूद में। तो ये तीनों एक ऐसा इंपॉर्टेंट चीज है जो शिल्प स्थापन करने के लिए बहुत ही जरूरी हो जाता है। तो ये मिला था, इसके चलते बिफोर 1914 প্রথম বিশ্বযুদ্ধের আগে আমাদের দেশে শিল্প ব্যবস্থাটা আবার পুনরায় গড়ে উঠতে শুরু করলো। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড বিষয়টা দেখবো, সেটা হচ্ছে যে এই যে শিল্প স্থাপন হয়েছিল আমি এতক্ষণ ধরে তোমাদের বলছি, মানে আমরা যদি ধরে নিই যে 18 শতক থেকে 1914 সাল পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের কথাবার্তা আমি তোমাদের বলছি। আমি সম্ভবত 1853 সালের কথাটা আমি মেন ধরবো, কারণ 1813 সাল থেকে এই সনদ আইনে পড়ে আস্তে আস্তে পরিবর্তন, 33 সালে পুরো পরিবর্তন। 1853 সাল থেকে আমি যদি ধরি এবং 1914 সাল পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো আমাদের চোখে পড়ে যে এই বৈশিষ্ট্যের মাধ্যমে শিল্পগুলো গড়ে উঠেছিল। প্রথম বৈশিষ্ট্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে সব সময় চেষ্টা চালিয়েছে যে ভারতবর্ষে যে শিল্পগুলো গড়ে উঠবে তার সবটার মালিক যেন হয় ইউরোপিয়ানরা। এই একটা ব্যাপার কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবসময় খেয়াল রেখেছে, কারণ তারা আশঙ্কা করতেন যদি ভারতীয় শিল্পপতিরা ভারতবর্ষে তো অনেক শিল্পপতি ছিলেন, ভারতবর্ষে তো অনেক বড় লোক ছিলেন, ধনী ছিলেন, যারা টাকা ইনভেস্ট করার মতো সামর্থ্য ছিল, তো তারা যাতে কোনো অবস্থাতে না করতে পারেন, কারণ তাহলে ভারতবর্ষের মার্কেট কিন্তু তাদের হাত থেকে চলে যেতে পারে, ভারতীয়রা দখল করে নিতে পারেন, আশঙ্কা করছিলেন। তাহলে এই একটা বৈশিষ্ট্য দেখলাম যে বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছেন ইউরোপিয়ান ইन्वेस्टरরা। ज्यादातर इन्वेस्टर थे वो इंग्लैंड या यूरोप से आए हुए थे। भारतीय इन्वेस्टर को उन लोगों ने कुछ भी प्रेफरेंस नहीं दिया, क्योंकि उन लोगों को डर था ये हमारा जो मार्केट है वो हाथ से निकल सकता है। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা ভারী শিল্প গড়ার কোনো উদ্যম এই সমস্ত শিল্পপতিদের মধ্যে ছিল না।
ভারী শিল্প বলতে বোঝায় যন্ত্রাংশ নির্মাণ, লৌহ ইস্পাত শিল্প, এই সমস্ত শিল্পগুলোর ক্ষেত্রে। কারণ এগুলো তো পার্মানেন্ট শিল্প, এগুলো তো প্রচুর কর্মসংস্থান হয় এবং তার দীর্ঘ প্রোডাকশন দীর্ঘ হয়, যার ফলে ভারতীয়রা নাকি টাকা পয়সার দিক দিয়ে সাবলীল হয়ে যেতে পারেন, তারা প্রতিবাদী হতে পারেন, টাকা পয়সা আসতে পারে তাদের মধ্যে, যার জন্য ভারতবর্ষ অত উন্নয়ন করে লাভ নেই। তো তারা ভারী ইন্ডাস্ট্রিতে নজর দেননি, নজর দিয়েছিলেন किसे? भोग्य पण्य, जो खाने पीने की चीज होता है, पहनने की चीज होता है, उस लेवल का जो इंडस्ट्री है उसमें ज्यादा बेनिफिट्स मिलेगा और उसमें इन्वेस्ट किए थे। যেমন চা, কফি, নীল, তারপরে পাট, এগুলোর উপরে ইনভেস্ট করছেন তারা, এগুলো তো সব ভোগ্য বস্তু। তাহলে এই একটা দুটো বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখেছি। এরপরে একটা একটা করে আমরা দেখবো, তোমাদের এই ডেটাগুলো মুখস্থ রাখতে হবে, জাস্ট ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি যে ভারতবর্ষে কোন কোন জায়গায় কি কি শিল্প গড়ে উঠেছিল, জাস্ট আমি তোমাদের বলছি, তোমরা যে কোনো বইতে পাবে, তোমাদের যারা যে সমস্ত বই কিনেছো সেই বইগুলোতে নিশ্চয়ই পাবে। আমি জাস্ট শুধুমাত্র ছোট্ট ছোট্ট করে আমি তোমাদের বলছি, মেইন জিনিসটা বললাম যে কেন ওরা করেছিলেন এবং বৈশিষ্ট্য কি ছিল। এবার আমরা দেখি একটা একটা শিল্প। রেলপথ, রেলপথ নির্মাণ শিল্প ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডার্সরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রথম টাকা ইনভেস্ট করে। আমরা জানি 1853 সালে লর্ড ডালহৌসির উদ্যোগে ভারতবর্ষে বোম্বে থেকে থানে রেল চলেছিল এবং এই রেলেতে প্রথমে রেল লাইন তো বিছানো হচ্ছিল, কাঠের পাটাতনের ওপরে পাত ফেলা হচ্ছিল, যা বলে প্রচুর টাকা খরচার বিষয় আছে, সরকারের কাছে অত টাকা ছিল, गवर्नमेंट के पास इतना पैसा नहीं था कि रेल लाइन बिछाया जाए, যার জন্য তারা প্রাইভেট এজেন্সির সাহায্য চাইছিলেন এবং এটাতে কেউ আসছিলেন না এত টাকা ইনভেস্ট করবেন, যদি লোকসান হয়ে যায়, সরকার যদি দায়িত্ব না নেয়। এই জন্য সরকারের তরফ থেকে ওই সমস্ত কোম্পানিগুলোকে যারা এই ব্যাপারে রেল লাইন বিছান, ইংল্যান্ডের কোম্পানি এরা, তো এদেরকে প্রলোভন বলতে প্রস্তাব দেওয়া হলো, যেটার নাম হচ্ছে গ্যারান্টি ব্যবস্থা, যে আপনারা যে টাকা রেল লাইন বিছানোর জন্য ইনভেস্ট করবেন সেই টাকা 5% এক্সট্রা সুদের হারে আমরা আপনাদেরকে দিয়ে দেব। এবং আরেকটা দেওয়া হয়েছিল যে এই রেল লাইন আপনারা তৈরি করে দিচ্ছেন এবং তৈরি হয়ে যাওয়ার পর এই রেল লাইন অধিগ্রহণ করবে সরকার, অতএব আপনাদের টাকা পয়সা মার যাবে এমন কোনো চিন্তা করবেন না। অর্থাৎ এই যে নিশ্চয়তা দিল কোম্পানিগুলোকে যে তারা যেন টাকা ইনভেস্ট করেন এবং টাকা তারা রিটার্ন পাবেন, এই ব্যবস্থাটার নাম গ্যারাंटी ব্যবস্থা। अर्थात उन कंपनियों को बोला गया 5% एक्स्ट्रा सूद आप लोगों को दिया जाएगा, आप लोग पैसा इन्वेस्ट कीजिए। दूसरी बात ये है कि वो रेल लाइन जब तैयार हो जाएगा वो गवर्नमेंट ले लेंगे, आपका कोई टेंशन नहीं है इसके, और उसका पूरा पैसा आप लोगों को दे दिया जाएगा। इसका नाम ही है गारंटी सिस्टम्स इन रेलवे, इंडियन रेलवे। 2 नंबर का क्वेश्चन हो सकता है कि गारंटी व्यवस्था काके बोले, गारंटी व्हाट वाज द गारंटी सिस्टम। তো তোমাদেরকে এই উত্তরটা লিখতে হবে যে রেল লাইন বিছানোর জন্য যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের, তাদের মানে একটা কথা মনে রাখবে, টাকা তাদেরকে ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওই ভদ্রলোক লর্ড ডালহৌসি। তো রেল লাইন আমাদের ভারতবর্ষে যখন শুরু হলো তখন যার ফলে কি হলো বলতো, যত প্রচুর পরিমাণে ইনভেস্টর আসতে লাগলো এবং ব্রিটিশ বাণিজ্যের স্বার্থে সুবিধা হয়েছিল যে রেল লাইন, এবং এটা তো মানে নিশ্চিত ভাবে বলা যায় যেমন আমাদের দেশের অর্থনীতিটা চাঙ্গা হয়েছিল রেল লাইনের ফলে, ব্যবসা বাণিজ্য আদান প্রদানের পরিমাণ বেড়ে গিয়েছিল। तो स्वाभाविक है कि रेल लाइन जब से शुरू हुआ तब से हम लोगों का बिजनेस उतना चंगा हो गया, क्योंकि माल इधर से उधर हो रहा था इजीली। বস্ত্র শিল্প, সেই সুতি বস্ত্র শিল্পে ব্রিটিশ বণিকরা, ব্রিটিশ শিল্পপতিরা ইনভেস্ট করতে লাগলেন, কারণ এই সময়তে মানে ইংল্যান্ড থেকে আসা কিছু শিল্পপতি আবার ভারতীয় কিছু শিল্পপতিরা মিলে তারা কাপড়ের কল তৈরি করছেন পুনরায়। এখানে ডেটা রয়েছে 1818 সালে কলকাতাতে মানে ইউরোপীয় উদ্যোগে কলকাতার কাছে হাওড়ায় বাউরিয়া কটন মিল নামে প্রথম বস্ত্র কারখানা আবার শুরু করছেন। বাউরিয়া কটন মিল, হাওড়া, 1818 সালে। এবং বলা বাহুল্য যে আমাদের দেশ তো অলরেডি বস্ত্র শিল্পের জন্য খুব ফেমাস ছিল। আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যেখানে গুজরাট, মহারাষ্ট্র, ওখানেতে কটন ভীষণ ভালো উৎপাদন হয়,
এবং ওখানকার শিল্পীদের পাত্তা পাওয়াটা খুব মুশকিল ছিল, কারণ অলরেডি আমাদের দেশে কিন্তু বস্ত্রশিল্প কিন্তু চাঙ্গা ছিল আমাদের দেশের লোকজনরা, যার জন্য যে রিপোর্ট বেরিয়েছিল তাতে 1921 সালে বলা হয়েছে 335টা মিলের মধ্যে 9টা মিল ছিল ইউরোপিয়ান মালিকদের বস্ত্র তৈরি করার কারখানা। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বস্ত্রশিল্প ভারতবর্ষে পুনরায় আবার শুরু হলো, ফ্লারিশ করতে শুরু হলো, এবং এটা এই প্রকল্পের আরেকটা পার্ট হিসেবে। 3 নাম্বার, নীল চাষ। আমরা জানি নীল, আমি কিছুক্ষণ আগে বললাম নীল, চা, কফি, পাট, এগুলো সবই কি প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রিজ। মানে কি বলতো, এরা হচ্ছে আবাদ ভিত্তিক শিল্প, যেমন একবার রোপণ করে দাও আর দীর্ঘদিন ধরে ফসল পায়, বাগিচা শিল্পের মতো। তো বাগিচা শিল্প এরা। তো এর ফলে কি হলো, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ভারতবর্ষে নীল চাষ শুরু হলো, কারণ ওদিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছে, কাপড়কে রং করতে হবে, নীল হচ্ছে কাপড়কে রং করার জন্য দরকার, কারণ তখনও কৃত্রিম নীল আবিষ্কার হয়নি, কৃত্রিম কালার। তো যার জন্য ফরাসি বণিকের নাম, বা যে ভদ্রলোক প্রথমবার ভারতবর্ষে নীল চাষে উদ্যোগী হয়েছিলেন তার নাম, ফরাসি একজন বণিক ছিলেন লুই বোনার্ট। তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম নীলকর মানে নীল চাষে উদ্যোগী হয়েছিলেন। আর 1700 इसका पहला जो इंडिगो जो लैंडलॉर्ड थे वो थे फ्रांस से आए थे, लुई बोनार्ट। इन्होंने पहली बार इंडिगो का भारतवर्ष में खेती बाड़ी करवाए थे। और 1777 मतलब 1777 में भारतवर्ष में पहली बार उन्होंने नील का खेती बाड़ी शुरू किया था। ये साल याद रखो तुम लोग, 1777 সালে ভারতবর্ষে প্রথমবার নীল চাষ শুরু হয়েছিল। এই ভদ্রলোক লুই বোনার্ডের উদ্যোগে, ফরাসি বণিক ছিলেন। এরপরে আমরা দেখতে পাবো ইংরেজ বণিক কার্ল ব্লাম, তিনি ভারতবর্ষে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তুলছেন। অর্থাৎ যদি আমরা ইংল্যান্ডের লোক ধরি, কার্ল ব্লাম, ওটাকে বাল্ম বলা হয় অনেকে বলেন, কিন্তু আচ্ছা, তিনি প্রথমবার ইংরেজ হিসেবে নীল শিল্প গড়ে তুলছেন। এবং আমরা জানি যে নীলেতে প্রচুর পরিমাণে ইনভেস্ট হচ্ছে, কারণ ইংল্যান্ডের শিল্প বিপ্লব কাছে প্রচুর তো রং দরকার, যেন প্রচুর পরিমাণে ইনভেস্ট হচ্ছে। এবং আমরা দেখেছি বিহার, গোটা বিহার, আমাদের বাংলার কিছু অঞ্চল আর উড়িষ্যার কিছুটা পার্ট, প্রচুর পরিমাণে নীল চাষের জন্য উপযুক্ত জমি ছিল, এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট হচ্ছে। এবং যার জন্য 1869-70 সালে মানে নীল চাষের এতটাই লাভ, নীলকর সাহেবরা চাষিদের বাধ্য করাচ্ছে। 3 কাটিয়া মুভমেন্ট তোমরা পড়েছো সম্ভবত, পড়বে তোমরা, গান্ধীজির যে আন্দোলন, এবং সেখানে 1 বিঘা জমিতে 3 কাঠা নীল চাষ বাধ্য করা হচ্ছে। এত লাভ হচ্ছে চাষিদের, চাষ করতে বাধ্য করছে যে প্রতি বিঘা জমিতে 3 কাঠা জমিতে নীল চাষ করতেই হয়, প্রচুর চাহিদা বাইরে। তো এই জন্য 1859-60 সালে আমরা জানি যে নীল বিদ্রোহ হয়েছিল আমাদের বাংলাদেশের পাবনা জেলায়। দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, এরা ভাইরা মিলে বিদ্রোহ করেছিলেন, এবং যার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে নীল বিদ্রোহে ব্যাপক মানে ক্ষয়ক্ষতি হয়েছিল। আমরা তো সবাই জানি নীলদর্পণ নাটকের কথা, দীনবন্ধু মিত্রের, এবং আমরা এটাও জানি অত্যাচারের কাহিনী শুনতে শুনতে বিদ্যাসাগর মহাশয়, নীলকর সাহেব একটা অত্যাচার করছিল, অভিনয় চলছিল স্টেজেতে, একটা নীলকর সাহেব অত্যাচার চালাচ্ছে কৃষকের ওপর, তো তিনি তার চটি জুতো খুলে মেরেছিলেন ওই নীলকর সাহেবকে, মানে উনি অভিনয় করছেন কিন্তু ওনাকে চটি জুতো করে মেরেছিলেন বিদ্যাসাগর মহাশয় স্বয়ং। তো এর কারণ হচ্ছে যে কি হারে অত্যাচার চালাচ্ছিল, তো এই একটা ব্যাপার হচ্ছিল, যার জন্য 1892 সালে যখন কৃত্রিম নীল আবিষ্কার হয়ে গেল, তারপর থেকে বাংলা এবং বিহারে বিশেষ করে নীল যে চাষের প্রবণতাটা আস্তে আস্তে কমতে লাগে। কিন্তু নীল ইন্ডাস্ট্রি একটা সময় আমাদের ভারতবর্ষে ভীষণভাবে লাভবান ছিল, প্রচুর পরিমাণে বিকাশ ঘটেছিল। চা শিল্প, আমরা জানি চা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প, এবং লর্ড বেন্টিক ভারতবর্ষে মনে রাখবে প্রথমবার চা শিল্পের উন্নয়নের জন্য তিনি কমিটি গঠন করেছিলেন, এবং সেই কমিটি 1839 খ্রিস্টাব্দে কিছু ইংরেজ লোক মিলে এবং ওই কমিটির সমর্থনে তারা গড়ে তুলেছিল আসাম টি কোম্পানি। আসামে চা শিল্পের প্রথম কোম্পানি তৈরি করা হয়েছিল। এবং কোন কোন জায়গায় চা শিল্পের ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে, টাকা ইনভেস্ট করা হচ্ছে, একবার দেখে নাও। সেটা হচ্ছে যে বাংলা, কাছাড়, তরাই, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ মিলে হয়ে গেল, ডুয়ার্স,
একটা হচ্ছে হিমাচল প্রদেশ, পাঞ্জাবের কাংড়া উপত্যকা, দক্ষিণ ভারত নীলগিরি, ওখানেতে চা শিল্প গড়ে উঠছে। এবং একটা ডেটা দেওয়া রয়েছে যে প্রায় 1859 থেকে 1865 এই যে 6 বছর প্রায় মানে 20টার মতো সংস্থা ইংল্যান্ডের লোক এসে কলকাতা এবং লন্ডনের প্রায় 20টা সংস্থা তৈরি করা হচ্ছে, অর্থাৎ আসাম টি কোম্পানি ছাড়াও আরো 20টা সংস্থা তৈরি করা হচ্ছে। এবং চা বাগিচাগুলোর বেশিরভাগ মালিক যেহেতু বিদেশি, এবং এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা बेनिफिट दिচ্ছেন, इन लोगों को बेनिफिट दे रहा है कि जो लैंड चाय चाष करने के लिए, मतलब टी का प्रोडक्शन करने के लिए वो जो लैंड मिल रहा है उसके ऊपर टैक्स फ्री लैंड बना दिए। इंडस्ट्री को फ्लरिश करने के लिए ईस्ट इंडिया कंपनी ने ऐसा सिस्टेम बनाया था, যার ফলে অন্যান্য সুবিধা দেওয়ার কারণে প্রচুর পরিমাণে চা শিল্পে ইনভেস্ট হচ্ছিল। এবং আমরা সম্ভবত তোমরা পড়বে মনে হয় নেক্সট সেমিস্টারে, সেখানে বঙ্গভঙ্গ অর্থাৎ কার্জন যে বাংলা ভাগ করতে চেয়েছিলেন তার একটা বড় অন্যতম কারণ হচ্ছে আসাম থেকে ওই চাগুলোকে রেল লাইনে করে কলকাতা বন্দরে নিয়ে আসা খুব কষ্ট ছিল, যার জন্য উনি ওই দিক থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে যেতে চাইছিলেন আসাম হয়ে। তো ওখানকার চা চাষিরা তাকে, চা শিল্পপতিরা তাকে অনুরোধ করেছিলেন যে আপনি যদি চট্টগ্রাম বন্দরে সংস্কার করে দেন তাহলে আমরা সরাসরি চট্টগ্রাম বন্দরে যেতে পারি, চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে ইংল্যান্ডে চা চলে যাবে বা ইউরোপের কান্ট্রিগুলোতে। তো কার্জন এটা একটা কারণ দেখিয়েছিলেন বা আমাদের বাংলা ভাগ করার জন্য। তাহলে কলকাতা বন্দরের মানে রেল লাইনে চা আনা অনেক খরচা সাপেক্ষ ছিল, টাইম লাগতো, তো সেটা কমে যায়। তো যার ফলে রেল লাইন প্রতিষ্ঠা হওয়ার ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগ আরো চাঙ্গা হয়ে যায় এবং আমাদের রেল বা চা চাষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়। প্রচুর পরিমাণে ইনভেস্টার আসতে থাকে। একটা ডেটা দেওয়া রয়েছে 1900 খ্রিস্টাব্দে ব্রিটেন ভারত থেকে 137 মিলিয়ন পাউন্ড এবং চীন 24 মিলিয়ন পাউন্ড চা কিনেছিল আমাদের দেশ থেকে। 137 মিলিয়ন পাউন্ড চা আমাদের দেশ থেকে কিনেছিল, চীন কিনেছিল প্রায় 24 মিলিয়ন পাউন্ড অর্থাৎ। এবং আর একটা জমি, টোটাল জমি যে হিসেব দেওয়া রয়েছে 5,20,000 একর, 5,20,000 একর জমিতে 1902 সালে চা চাষ হয়েছে এবং 1922 সালে হয়েছে 7,07,733 একর জমিতে চা চাষ হচ্ছে। অর্থাৎ এত লাভ হচ্ছে, দেখো 5 লক্ষ থেকে 7 লক্ষতে মানে এই মানে এত দ্রুত চা চাষের জন্য একটা উদ্যোগ শুরু হচ্ছে। এবং 1851 সালে চা বাগিচা সংখ্যা টোটাল যে হিসেব দেওয়া হয়েছে সেটা হচ্ছে 51, मतलब वो जो दार्जिलिंग में अभी जो मिलता है वो टोटल संख्या है, संख्या अभी का नहीं है, अभी तो ज्यादा हो चुका है भारतवर्ष में। तो 51 था 1823 में 51 सॉरी 1851 में 51টা চা বাগিচা শিল্প, চা বাগিচা গড়ে তোলা হয়েছে। আর আমাদের দেশে 1902 সালে কত দাঁড়ালো জানো? এটা তো একটা 1851 সালে 51টা ছিল, 1902 সালে সেটা সংখ্যা দাঁড়ালো 302। তাহলে কত লাভ হচ্ছিল চা ব্যবসাতে, যার ফলে এই শিল্পটা অতি দ্রুত গড়ে উঠছিল। 1823 সালে আমাদের বাংলাদেশে প্রথমবার কফি চাষের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের বাংলাদেশের মাটি কফি চাষের জন্য উপযুক্ত ছিল না, যে কারণে আমাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ থেকে, আমাদের বাংলা থেকে চা কফি তুলে নিয়ে চলে গেল ও দক্ষিণ ভারতে নীলগিরি পাহাড়ে ওই এলাকা মহীশূর, ওইখানেতে তারা কফি চাষ করতে শুরু করলেন। এবং আমরা জানি যে জিওগ্রাফি করতে গিয়ে ম্যাপ পয়েন্টিং করেছে কর্ণাটক, বর্তমান কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে আছে। এবার আমরা দেখি পাট শিল্প। তো পাট শিল্প আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হুগলি নদীর তীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা পাট শিল্পের জন্য। এবং এই যে গঙ্গার ধারে যে পাটকল প্রচুর গড়ে উঠেছিল, তার মধ্যে প্রথম পাটকলটা যে রেফারেন্স পাওয়া যায় 1855, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জনৈক প্রাক্তন একজন নৌ কর্মচারী ছিলেন, নৌবাহিনীতে চাকরি করতেন, জর্জ অকল্যান্ড। তিনি প্রথমবার রিসরাতে, এই যে শ্রীরামপুরের পরে পেরিয়ে গিয়ে যে রিসরা আছে, জর্জ অকল্যান্ড রিসরাতে প্রথম পাটকল গড়ে তুলেছিলেন। এখানে একটা ভীষণ বড় শর্ট কোয়েশ্চেন আছে যে किसने पहली बार भारतवर्ष में पाट मतलब जूट के जो कारखाना स्थापन किए थे? वो थे जॉर्ज ऑकलैंड, नेवल ऑफिसर्स थे पहले, मतलब रिटायर्ड नेवल ऑफिसर जॉर्ज ऑकलैंड। इन्होंने पहली बार रिसरा में पाट का जूट का
इंडस्ट्री इन्होंने ऐसा इन्वेस्ट किए थे। তারপর যখন কলকাতা রানীগঞ্জের মধ্যে রেল লাইন যোগাযোগ হয়ে গেল, যার ফলে প্রচুর পরিমাণে কয়লা আনা সুবিধা হলো, কারণ আমরা জানি রানীগঞ্জে কয়লা উৎপাদন হচ্ছিল, যার ফলে অনেক সুবিধা হয়ে গেল। এবং অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে 1884 সালে, দেবে ইন্ডিয়ান জুট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আর 1902 সালে ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন, অর্থাৎ মানে জুট ওই যে পাট মানে কারখানাগুলোর যারা মালিক ছিলেন তারা অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, যাতে করে আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে পাট চাষ হয়। আমরা জানি আজও আমাদের হুগলি জেলা পাট উৎপাদনের জন্য সব থেকে বেশি। তার যে একটা হিসেব দেওয়া রয়েছে, বলছে 1874 সালে 8,50,000 একর জমিতে পাট চাষ হয়েছে তখনকার হচ্ছে, এবং 1912-13 সালে সেটা বেড়ে দাঁড়াচ্ছে 31,50,400 একর জমি। তাহলে 8 লাখ থেকে 31 লাখ একর জমিতে হচ্ছে। এবং 1913-14 সালে অর্থাৎ 12-13 সালে হচ্ছে এই 8,50,000, এই 31 লাখ, প্রথমে 8 লাখ 1874 সালে, এবং 1912-13 সালে হচ্ছে মানে 31 লাখ, আর 1913-14 সালে 2,05,00,000 পাউন্ড মূল্যের পাট বলা হচ্ছে। এত টাকা মূল্যের পাট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের বেঙ্গল থেকে বিদেশে গিয়েছিল, অর্থাৎ কত পরিমাণে বেড়েছে পাট চাষ তখন বাড়ানো হয়েছিল। এবং তার হিসেব এটা এই ডাটাতে প্রমাণ করে, এই ডেটাতে যেটা সব থেকে বেশি করা মানে আমাদের কাছে প্রমাণিত। যার জন্য বললাম তোমাদের একটু ডেটাগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে, একটু হিসেব করে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা। এবং 1913-14 সালে আমরা পাট কলেজের সংখ্যা দেখতে পাই 64টা, প্রায় 16,000 কর্মী এইভাবে কাজ করছেন। আচ্ছা, আমি প্রথমেই বলতে গিয়ে বলেছিলাম যে লৌহ ইস্পাত শিল্প, ভারী লৌহ ইস্পাত শিল্পে এরা অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এটা তো ঠিক কথা যে লৌহ ইস্পাত ছাড়া তো কারখানা তো গড়ে উঠবে না। যার জন্য একদম যে গড়ে তোলার উদ্যোগ নেয়নি এমনটা নয়, বাংলা মাদ্রাজেতে প্রথম লৌহ ইস্পাত শিল্পের কারখানা গড়ে তোলার উদ্যম নেওয়া হয়েছিল, বিশেষ করে প্রেসিডেন্সি গুলোতে, বাংলা বিহার আমাদের যে মাদ্রাজ প্রেসিডেন্সি, কলকাতা প্রেসিডেন্সি, এখানে যদিও ব্রিটিশ পুঁজিপতিরা প্রথম ইনভেস্ট করেছেন, তারপর তারা সরে গিয়েছিলেন। पहली बार उन्होंने इन्वेस्ट किया था, फिर उसके बाद वहां से हट गया था। मतलब माद्राज में पोर्टो नोवा करके एक मैंने आयरन इंडस्ट्री उन लोगों ने स्थापन किए थे 1820 में, लेकिन उनका जो प्रॉफिट नहीं मिलने के कारण वो बंद कर दिए। 1820 में माद्राज के पोर्टो नोवा में पहली बार आयरन इंडस्ट्री का स्थापना किया गया था। তাহলে ওখানে একটা শর্ট কোয়েশ্চেন, ভারতবর্ষে প্রথমবার কোথায় লৌহ ইস্পাত শিল্পের কারখানা গড়ে তোলা হয়েছিল? 1823 খ্রিস্টাব্দে, মানে 1820 মাদ্রাজের পোর্টো নোভাতে তারা প্রথমে গড়ে তুলেছিলেন। এরপর আমরা জানি বেঙ্গল আয়রন অ্যান্ড ওয়ার্কার্স কোম্পানি 1874, বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1889, অ্যান্ড ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1918 সাল। এভাবে গড়ে উঠছে লৌহ ইস্পাত শিল্প, ধীরে 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 বিকাশ করছে। আর আমরা এটা দেখতে পাবো যে পার্ট 2 এর যে ক্লাসটা নেব তখন দেখতে পাবো যে ওই ইন্ডাস্ট্রিটা কিভাবে ফ্লারিশ করছিল, সেটা প্রথম বিশ্বযুদ্ধের পর। কয়লা ইন্ডাস্ট্রি কিভাবে গড়ে উঠছিল আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে কলকাতা এবং রানীগঞ্জে প্রথম কয়লার সন্ধান পাওয়া যায় 1814 সালে, এবং ওখানে আবিষ্কার হওয়ার পর সঙ্গে সঙ্গেই কয়লা শিল্পের বিকাশ, রানীগঞ্জ আসানসোল যে এরিয়া প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট হতে থাকে। এবং একই সঙ্গে সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন জায়গায় মানে আমাদের লোহার সরবরাহ করা হতে শুরু হচ্ছে। 1857 সালে বাংলায় বলছে 56টা খনি ছিল এবং 3 লক্ষ টন কয়লা এখান থেকে তোলা হয়েছে। আর 1887 সালে সেটা বেড়ে গিয়ে 10 লক্ষ টন করা হচ্ছে, তো কয়লা উৎপাদন হচ্ছে। इतना प्रोडक्शन कर रहे हैं, ये इसका मतलब ये इंडस्ट्री हो रहा है। तो কয়লা তার জন্য লাগছে, কারণ इसका তো তাপবিদ্যুতের জন্য লাগবেই, কারেন্টের জন্য। মানে কারেন্ট বলতে ওই যে তাপ দেওয়া, ইন্ডাস্ট্রি তো হয় কারেন্ট অথবা তাপ তো লাগবেই। তো যার ফলে এই 3 টন যেখানে কয়লা উৎপাদন হচ্ছিল এবং সেখানে 1857 সালে সেখানে দাঁড়াচ্ছে প্রায় 10 টন 1887 সালে। যার ফলে এটা একটা ভীষণ বড় ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছিল। 1909 সালে বাংলাদেশে প্রায় 119টা কয়লা কারখানা মানে কোম্পানি আমাদের বাংলাতে এসে গিয়েছিল। तो 119 कोल इंडस्ट्रीज के मालिक ने अपना कारखाना यहाँ पर बंगाल में, सिर्फ बंगाल में
वो भी स्थापन कर दिए थे, वो उधर आसानसोल और रानीगंज उस इलाके में। आज भी उस जोन को इंडस्ट्रियल बेल्ट बोला जाता है, दुर्गापुर, রানীগঞ্জ, আসানসোল, उस तीन एरिया। এবার আরো কিছু ছোট ছোট শিল্প গড়ে উঠেছিল, যেমন ধরো তাদের নাম আছে আমি তোমাদের বলছি, তোমরা সমস্ত বইতে পেয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং শিল্প, কাগজ শিল্প, চামড়া এবং সিমেন্ট শিল্প। ইঞ্জিনিয়ারিং জন্য যে শিল্প, এই যে ছোট ছোট শিল্পগুলোর মধ্যে যেটা দেশলাই শিল্প আছে, মদ শিল্প আছে, সিমেন্ট শিল্প তো আছেই। যেমন বালিতে 1870 সালে ডেটা রয়েছে, লখনৌতে 1879 সালে, টিটাগড়ে 1882 সালে এবং रानीगंज 1889 साले कागजेर मिल, ये पेपर मिल का स्थापना किया गया था इन सब जगह में। 1870 में बाली, कोलकातार बाली थे। तो रानीगंज, लखनऊ, টিটাগড়, রানীগঞ্জ এইসব এলাকাতে কলকারখানা, কাগজের কারখানা গড়ে তোলা হচ্ছে। এবং আমরা জানি যে আরেকটা নতুন কারখানা তৈরি করা হচ্ছিল সেনাবাহিনী বুট তৈরি করার জন্য, সেটার নাম হচ্ছে হার্নেস অ্যান্ড স্যাডলারি ফ্যাক্টরি, কানপুরে তৈরি করা হয়েছিল 1860 সালে। অর্থাৎ এটা একটা স্মল ইন্ডাস্ট্রি, সেনাবাহিনীতে জুতো লাগে तो जूता तो सबको पहनना है। तो 1860 में वो कानपुर में ये हार्नेस एंड सैडलरी फैक्ट्री जो है उनको लगाया गया था। तो 1904 সালে মাদ্রাজেতে সিমেন্ট কারখানা লাগানো হয়েছিল এবং যেটা 1912-13 সালে পোরবন্দরে আবার আরেকটা কারখানা তৈরি করা হয়েছিল। এবং টোটাল আমরা দেখেছি 91টা রেলের কামরা তৈরি করার কারখানা স্থাপন করা হয়েছিল এবং 13টা অস্ত্র তৈরি করার কারখানা স্থাপন করা হয়েছিল। এবং একই সঙ্গে সঙ্গে 1880 সালে যেখানে কয়লা তৈরি হচ্ছিল সেখানে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের একটা উদ্যোগ বিশেষ করে নেওয়া হয়েছিল। আমরা জানি কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তো এই ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে আর কি, মানে এইগুলোর সঙ্গে সঙ্গে। তো মানে উপসংহার যেটা আমরা বলবো যে তার যে একটা কনক্লুশন, যে ইউরোপিয়ানদের উদ্যোগে আমাদের দেশে যে কলকারখানার পরিমাণ, বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করছেন, প্রচুর মুনাফা তারা পাচ্ছেন এবং টোটাল সংখ্যা কথা বলা হচ্ছে 2688টা কারখানা 1905 সালে আমাদের এখানে ভারতবর্ষে গড়ে উঠেছিল টোটাল। এবং এতে আমাদের দেশেতে প্রচুর টাকা ইনভেস্ট হয়েছিল, এটা একদম সত্যি কথা। কিন্তু এটাও সত্যি কথা, এই সমস্ত টাকাগুলো ইনভেস্ট করেছিলেন ইউরোপিয়ানরা এবং তাদের যে মুনাফা হচ্ছিল সব কিন্তু নিয়ে চলে যাচ্ছিল ইংল্যান্ডে। অর্থাৎ একদিক দিয়ে আমাদের দেশে ইন্ডাস্ট্রি হচ্ছে, কর্মসংস্থানও হয়েছিল, কিন্তু সবটাই বিদেশি পুঁজিপতিদের হাতের মাধ্যমে কন্ট্রোল আমরা হচ্ছিলাম। কারণ দুটো জায়গাকে তারা বেছে নিয়েছিলেন, একটা হচ্ছে কলকাতা যেটা মেন হচ্ছে শোষণের জায়গা, আর একটা হচ্ছে বিনিয়োগের জায়গা ছিল মুম্বাই। तारा मुंबई चिलो मेन प्राण केंद्र। तो दो जगह में ये सब हो रहा था। एक तो एक जगह था जो कोलकाता में इतना शोषण चल रहा था, जो पूंजी, क्योंकि कोलकाता कैपिटल था उस जमाने में, तो कोलकाता को बोला जाता शोषण करने की जगह। और जो इन्वेस्ट आता था मुंबई से, मुंबई में आ रहा था, क्योंकि मुंबई वो भी अरब सागर के नजदीक है मुंबई पोर्ट, तो মুম্বাই বিনিয়োগ করার জায়গা ছিল। তো আজকে আমরা পার্ট 1টা শেষ করলাম। এখানে তোমাদের আরেকবার ক্লিয়ার করে বলে দিই এই প্রশ্নটাতে তোমরা কি কি করবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন, তারপরে কেন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফেরত, আচ্ছা কবে কোন লয়ের মাধ্যমে ফেরত আসছেন এটা আমরা আলোচনা করলাম। কোন কোন ফ্যাসিলিটি পাচ্ছেন তার জন্য তারা ফেরত আসছেন, আর কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। আর আমি তোমাদের কিছু ডেটা দিয়েছি যেটা তোমাদের যে কোনো বইতে পেয়ে যাবে। সেগুলো ছোট ছোট সব ডেটা না মনে পড়লেও তোমাদেরকে একটা দুটো ডেটা দিতে হবে, কবে হয়েছে, কখন হয়েছিল, তার যদি সংখ্যাটা মনে থাকে। तो এখান থেকে যেহেতু কোয়েশ্চেন আসবে তাই তোমাদেরকে এই মেহনতটা কিন্তু করতে হবে। तुम लोग को ये करना है जरूर, एक इंट्रोडक्शन लगाओ और इसका जो क्यों आए थे ये भी बात लिखना है, और कौन किस तरीके का फीचर्स मिला था हम लोगों को ये भी लिखना है। और थोड़ा थोड़ा करके एक दो लाइन कर करके हम लोग का जो इंडस्ट्री उन्होंने पैसे इन्वेस्ट किए थे उसको लिखना है, और कहाँ कहाँ इनका इंडस्ट्री कारखाना लगाया गया था तो उसको भी लिखना है। तो यही इसका आंसर है। तो आज के এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখব যে ভারতবর্ষের লোকেদের ভূমিকা, ভারতবর্ষের শিল্প স্থাপনা। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।